নমস্কার, শুভ সন্ধ্যা। রেডিও সিটি বাংলার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সামনেই দীপাবলি, আলোর উৎসব। দেশ জুড়ে একদিকে কোভিড মহামারী, সামনে ফের মৃত্যুফাঁদ। সরকার ও মানুষকে সতর্ক করছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। করোনা শ্বাসতন্ত্রকেই আক্রমণ করে, তার উপর বাজির ধোঁয়ায় বাতাসে দূষণের মাত্রা বাড়লে তা প্রাণঘাতী হতে পারে মানব জীবনের জন্য। পরিস্থিতি বিবেচনা করে তাই চিকিৎসকদের যৌথ মঞ্চের আর্জি, কালীপুজো দীপাবলিতে সম্পূর্ণ নিষিদ্ধ হোক বাজি, আতশবাজি, পটকা। এই পরিস্থিতিতে বায়ু দূষণ সম্পূর্ণ না আটকাতে পারলে কোভিড আক্রান্তদের মৃত্যু বাড়বে লাফিয়ে লাফিয়ে, অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কতটা কার্যকর হবে এই আবেদন? কতটা নিয়ন্ত্রণ করতে পারবে প্রশাসন? আপনি নিজে কতটা সচেতন? এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে আপনি কি করবেন, কি করবেন না, এই নিয়েই আজ রেডিও সিটি বাংলার বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুই অতিথি স্টুডিওতে আলোচনায় রয়েছেন ওন্দা সুপার স্পেশালিটি কোভিড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা শাখার সম্পাদক তথা শিক্ষক জয়দেব চন্দ্র। সংযোজনায় আমি দেবাশিস মৌলিক। হ্যাঁ, স্বাগত আপনাদের রেডিও সিটি বাংলায় আজকের এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সামনে ভয়ঙ্কর এক বিপদের আশঙ্কা। আপনারা বারে বারে বিজ্ঞান মঞ্চ জানিয়েছে, রাজ্যকে, মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছে। অন্যদিকে চিকিৎসক মহল আপনারা আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন যাতে বাজি পোড়ানো না হয়। আমি প্রথমেই আসব যে আপনার কাছে ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায়, আপনার কাছে আসব যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই বাজির ধোঁয়া। বাজির ধোঁয়া বলতে গেলে এমনিতেই আমাদের পলিউশনে ভর্তি, যানবাহন এই ইত্যাদি মিলিয়ে সব মিলিয়ে এয়ার পলিউশন আছেই। এই কিছুদিন আগে দেখা গেছিলো যানবাহনের সংখ্যা কম হওয়ার ফলে আকাশ অনেকটা মুক্ত ছিল। এখন যানবাহনও প্রচুর আবার আস্তে আস্তে হচ্ছে। তার সাথে যদি বাজির ধোঁয়া অ্যাড হয় বা যুক্ত হয় আর কি, তাহলে মানুষের তো শ্বাসকষ্ট, তারপরে শ্বাসের মানে শ্বাসের রোগ, হার্টের রোগ, এগুলো আরও যাদের আছে তাদের তো বৃদ্ধি পাবেই। আবার তাছাড়াও নতুন করে অনেক মানুষই এগুলো ভুগবে আর কি। আপনি কোভিড হাসপাতালে রয়েছেন, আপনি চিকিৎসা করছেন, সেখানে গিয়ে যে সমস্ত রুগী আপনাদের কাছে আসছে, আপনারা দেখছেন চোখের সামনে, সেই রুগীগুলোর ফুসফুসের সংক্রমণ স্বাভাবিকভাবে যে কোনো রোগের ক্ষেত্রে যা সংক্রমণ হয়, সেক্ষেত্রে এই করোনার ফলে সংক্রমণটা কতটা বৃদ্ধি পাচ্ছে? করোনার ফলে তো নিঃসন্দেহে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবং যাদের আগে থেকে অ্যাজমা বা নিঃশ্বাসে কষ্ট এইসব রোগ যারা ছিল তাদেরকে আরও ভুগতে হচ্ছে বেশি। এর ফলে হচ্ছে গিয়ে কি, তাদের মানে অক্সিজেন ক্যাপাসিটিটা বডির কমে যাচ্ছে। তার ফলে আরও নানা রকম রোগের প্রাদুর্ভাব হতে পারে আর কি, কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখাও যাচ্ছে। বিশেষ করে যাদের একটা কোমরবিডিটি, ধরুন প্রেশার, সুগার এগুলো আছে, বয়স্ক লোক, তাদেরও একটু নিঃশ্বাসে কষ্ট আছেই, তাদেরও একটু ভুগতে হচ্ছে আর কি বেশি। অবশ্যই যাদের বেশি রকম শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে বা যারা একটু বয়স্ক হয়েছেন, তারা তো অবশ্যই ভুগছেন এই রোগে। আমরা আসবো বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক তথা শিক্ষক জয়দেব চন্দ্রর কাছে। আপনাকেও স্বাগত রেডিও সিটি বাংলায়। আমরা দেখছি যে বিজ্ঞান মঞ্চ কিন্তু বারে বারে সচেতন করার চেষ্টা করে চলেছে। শুধুমাত্র জেলা নয়, রাজ্য নয়, বারে বারে রাজ্যের বিভিন্নভাবে প্রশাসনকে কড়া নাড়া দিচ্ছে যাতে তারা সচেতন হয়। কিন্তু আদপে কি হচ্ছে? ধন্যবাদ। প্রথমে আমি রেডিও সিটি বাংলাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, অভিনন্দন জানাবো আমাকে এই প্রচার কাজে সামিল করার জন্য। হ্যাঁ, অবশ্যই হচ্ছে, অবশ্যই সাড়া পড়ছে। আপনারা মনে হয় লক্ষ্য করে দেখেছেন, আমাদের শারদ উৎসবের প্রারম্ভেই আমাদের যে প্রচার কার্য গোটা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে একটা মানুষের মধ্যে ছাপ পড়েছিল। তার সঙ্গে হাইকোর্টের রায় অবশ্যই আমাদের প্রচার কার্যে সুবিধে হয়েছিল। আর বর্তমানে আমরা প্রয়াস চালাচ্ছি
প্রত্যেকটা মানুষকে তাদের চেতনাতে একটা নাড়া দেবার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। একটু আগে আপনি বললেন, আর সেটা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতিটাতে আমি একটু সংযোজন করতে চাই ডক্টর মুখার্জির সাথে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে একটা বিষয় লক্ষ্য করছি যে বায়ু দূষণের কারণে আমাদের দেশে প্রতি বছর 12 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। এবং যদি সংখ্যাটা দেখেন, এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়া এই সংখ্যার 3 গুণ। আবার আমাদের রাজ্যে 2 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটছে। ঘটনাক্রমে শীতকালে বেশ কয়েকটা অনুষ্ঠান হয় যেখানে বাজি পোড়ানোর মতো ঘটনাগুলো থাকে। আবার এই শীতকালে বাতাসের যে গুণমানগুলো থাকে, যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে সূচিত করে, সেইগুলো বেড়ে যায়। তার সাথে যদি বাজি পোড়ানো, পটকা ইত্যাদির ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হবে মারাত্মক। কোভিড-19 গোটা বিশ্বজুড়েই মানব সভ্যতাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল। বিজ্ঞান, চিকিৎসা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সচেতনতা, এই দিয়েই চলছে এই অতিমারির বিরুদ্ধে লড়াই। আপনারা শুনলেন যে কোভিড-19 যে সমস্ত অর্গানগুলোকে ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে সবচেয়ে ফুসফুসকে। বিজ্ঞানীরা বলছেন যে এই ক্ষতিটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে তুলবে বাজি পটকা, বাড়িয়ে তুলবে মৃত্যুর সম্ভাবনাকে। চিকিৎসার পরে যারা কোভিড আক্রান্ত রোগী বাড়ি ফিরে আসছেন, তাদের একটা অংশের কিন্তু মানুষদের মধ্যে তাদের যে ফুসফুসের অক্সিজেন বহন ক্ষমতা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন যারা হোম আইসোলেশনে আছেন, সুস্থ হয়ে যাচ্ছেন, তারপরেও তাদেরকে আইসিইউতে যেতে হচ্ছে। এটাও কিন্তু একদম পরীক্ষিত সত্য। ফিরে ফিরে আসছে এই বাড়িতে। ফিরে আসছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পটকাবাজি কি মারাত্মক হতে পারে। পুনের একটা চেস ফাউন্ডেশন ইনস্টিটিউশন একটা সমীক্ষা করেছিল। শুধুমাত্র একটা হাউসিং কমপ্লেক্সে দেখা গেছিল যে বাতাসে যে সালফার ডাইঅক্সাইড কালী পুজোর রাত্রে 200 গুণ বেড়ে গেছিল। ভাবতে পারেন আমাদের যে সেই ছোট ট্যাবলেটের মতো যে সাববাজিগুলো আছে না, সেই সাববাজিগুলো 9 সেকেন্ড জ্বললে তার সামনে, ধোঁয়ার সামনে দাঁড়ালে যে ক্ষতিটা করে একটা মানুষকে 500টা সিগারেট খাওয়ার সঙ্গে সমান। কতটা ভয়ঙ্কর হতে কতটা ভয়ঙ্কর। ওই কালী পটকা যেগুলো আছে 48 সেকেন্ড তার ধোঁয়ার সামনে দাঁড়ালে 300টা সিগারেটের খাওয়ার সমান ক্ষতি করে। তাহলে একদিকে যেমন একটা আমরা চাইছি যে একটু নর্মালের মধ্যে দিয়ে মানুষ আসুক, মানুষ কষ্টে আছে, খুব কষ্টে আছে, সেই জায়গায় যদি টোটালটা একটা বিপর্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু আবার একটা মুখ থুবড়ে পড়বে আমাদের এগিয়ে যাবার ভাবনা, চিন্তাকে, স্বপ্নকে। তাই আমরা প্রচার কাজ চালাচ্ছি এবং আশা করব যে মানুষের কাছে যে আমাদের আহ্বান, যে আগামী যে উৎসবগুলো আছে, দীপাবলি, ছট পুজো, তারপর শীতের সময় আমাদের যে ফিস্টগুলো হয়, খেলাগুলো হয়, তাতে ফটকা ফোজে, বাজি ফাটানো হয়। 25শে ডিসেম্বর আছে এবং এই তো 1 জানুয়ারি আছে। দীপাবলির উৎসবে তো বিভিন্ন মণ্ডপের বিভিন্ন জায়গাতে আলোর বিভিন্ন রকম উৎসব হয় বললাম বিভিন্নভাবে। তো সেই জায়গায় উৎসবটা হোক জীবনকে বাজি ধরে নয়। উৎসব পালন করব আমরা জীবনকে নিয়ে। এই উৎসব হোক আলোর উৎসব, বাঁচানোর আলো, বেঁচে থাকার আলোর উৎসব। তাই আমাদের এই আহ্বান। একদমই তাই। কিন্তু এবার আদালতে যে রায় দিয়েছে সেই রায় কতখানি মানবে সেটা তো আমরা সবাই দেখতেই পাবো। সেই নির্দেশিকা কতটা জারি পালন করবে বিভিন্ন পুজো উদ্যোক্তারা। আমরা আবার ডক্টর মুখার্জির কাছে আসবো। ডক্টর মুখার্জি, এই বিভিন্ন রোগের মুখোমুখি হচ্ছে
শুধুমাত্র যে করোনা আক্রান্ত যারা বা করোনা থেকে ফিরে এসেছে যারা পরবর্তীকালে তাদের আবার ফিরে আসছে তা তো নয়, আক্রান্ত হচ্ছে শিশুরাও। কারণ আমরা বিভিন্ন সময়ে দেখি যে শীতের সময় তাদের শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যায়, বিভিন্ন সময়ে বাচ্চাদের নিয়ে হাসপাতালে দৌড়তে হয়, তাদেরকে নানা রকম চিকিৎসার জন্য নেবুলাইজ করা হয়, অনেক রকম জটিলতা দেখা দেয়। তারা বলতে পারে না, কিন্তু কষ্টটা তাদেরকে পেতেই হয়। এগুলো থেকে মুক্তির জন্য আপনার কি মনে হয় শুধুমাত্র আইন করেই বন্ধ করে দেওয়া সম্ভব? আইন করে কোনো কিছুই সম্ভব নয়। যতক্ষণ না মানুষ সচেতন হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত হচ্ছে, ততক্ষণ তার আগে কিছুই হবে না। মানুষ সচেতন হোক, এটাই আমাদের কামনা। বাজি কম পোড়াক, বা ইকো ফ্রেন্ডলি বাজি এখন বেরিয়েছে সেগুলো পোড়াক, সেই সব নিয়েই তাহলে ধোঁয়াটা কম হলে, মেনলি বাচ্চাদের এই পরিস্থিতিতে ধোঁয়াটা কম হওয়াই দরকার পৃথিবীর। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন, আমাদের ফোন করতে পারেন। আমাদের এখানে যে দুই অতিথি রয়েছেন, বিজ্ঞান মঞ্চের জয়দেব চন্দ্র এবং ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায়, আপনারা কথা বলতে পারেন, আপনাদের প্রশ্ন করতে পারেন। আপনারা ফোন করুন আমাদের স্টুডিওতে 8001480601 এই নম্বরে। আবারও বলি, 8001480601 এই নম্বরে। হ্যাঁ, আবার আসবো। এবার যে পুজোতে বাজি তৈরি হচ্ছে, এবার নির্দিষ্ট করা হয়েছে নাকি আগে শুধু বেরিয়াম দিয়ে তৈরি হতো, সেটাতে নাকি ধোঁয়া বেশি হতো, বেরিয়াম নাইট্রেট। এবার নাকি সেটাকে কমানো হয়েছে বা ধোঁয়া হবে না এমন কিছু নিয়ম জারি হয়েছে। সে সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, বলছি। প্রথম একটা প্রশ্ন দেবাশিস তুমি করলে, সেটা হচ্ছে রায় নিয়ে। রায় অবশ্যই স্বাগত, এটা সুবিধে হবে। কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে 2015-16 থেকে প্রতি বছরই কালী পুজোর সময় কোনো না কোনো মামলায় কেস হয় এবং একটা রায় বেরোয়। একটা কথা আছে, ভ্যাকসিন ডাজন্ট সেভ লাইভস বাট ভ্যাকসিনেশন সেভ লাইফ। তাহলে আমাদের রায় দিলেই কিন্তু হবে না, সেটাকে প্রয়োগ করতে হবে। সেটা প্রয়োগ করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তার সাথে সাথে চলবে আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠন বা বিজ্ঞান সংগঠন যারা আছে তাদের প্রচার। এই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কথা ভাবতে হবে, সেটা ঠিক কথা। আর আপনি এখন যে প্রশ্নটা আমাকে করলেন, দেখুন, এই দেশটার নাম ভারতবর্ষ, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মাপার যন্ত্রই নেই। আমাদের এই রাজ্যে বিশেষত কথা বলছি, যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটা বড় সূচক। আপনাদের মনে হয় জানা আছে এটা, যে দিল্লির গাজিয়াবাদে আগের বছরের একটা ডাটা বলছে 508 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেখানে 100-র মধ্যে থাকাটা স্বাস্থ্যকর। আমাদের হাওড়া কলকাতাতেও 500 বেরিয়ে যাচ্ছে। আমাদের বাঁকুড়া জেলাতেই একটুখানি দেখুন, মোবাইলে একটা দেয়, এটার কতটা সত্যতা কতটা সঠিক জানা নেই আমার। তাহলে সেই মেজারমেন্টেই আমরা করতে পারছি না, সেখানে এই ধরনের কেন? বিকল্প তো অনেক রাস্তা আছে, আমরা বৈদ্যুতিন আলো তো ব্যবহার করতে পারি, পোড়াবো কেন? এটা তো আমরা সবাই মিলে আহ্বান করি। আমরা বলছি যে আমরা একটা বাজিও পোড়াবো না, শুধু তাই নয়, একটা বাজিও পোড়াতে দেব না, এই স্লোগানটা আনুন। কোনোভাবে আমি চাইছি না বেরিয়ামকে বাদ দিয়ে বা অন্য কোনো, এই কোয়ালিটি মেজারমেন্টটা করবে কে? এটা কি ফুটফুল করতে পারবো? যদি ফুটফুল না হয় তাহলে কিন্তু উল্টে বিপদ আসবে। তাই আমরা বলছি মাটির প্রদীপ জ্বালান। ঠিক কথা, তাতে দুটো দিক বাঁচে। একদম। আমরা বলছি বৈদ্যুতিক আলো জ্বালান, সবচেয়ে সুবিধা আপনার হাতের কাছে আছে। মাটির প্রদীপ জ্বালান, সব দিক দিয়ে বাঁচবে, যে কথাটা আপনি ইন্ডিকেট করতে চাইছেন। তাহলে উৎসব তো অনেক রকমভাবে, কেন অনেক রকমভাবে পালন করা যেতে পারে, কেন আমাকে বাজিটাই পোড়াতে হবে? এটার দিকে নজর রাখা উচিত আমাদের। আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? প্রতাপবাগান থেকে আশিস দা বলছি। হ্যাঁ, বলুন। আমি অনুষ্ঠান প্রথম থেকেই শুনছি, ভীষণ একটি মনোজ্ঞ ভালো অনুষ্ঠান হুম এবং হুম। প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। বর্তমানে
কনসাসনেস বাড়ানোর এত ভালো অনুষ্ঠান অনেক জায়গাতেই হয়নি, খুব ভালো অনুষ্ঠান চলছে। হুম হুম তো এই মুহূর্তে আমার দুটি প্রশ্ন রাখবো। হুম আমি ডক্টর দেবানন্দ বাবু আছেন এবং জয়দেব ভাই আছে, দুজনকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। হুম হুম তো দুটি প্রশ্ন রাখছি, ডাক্তারবাবুকে একটু দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আপনি হ্যাঁ, বলুন, শুনছেন উনি। শুনছি। ডাক্তারবাবু, যে প্রশ্নটা এখন এসেছে যে বাজি ফটকা তো অনেক দিন ধরেই মানুষ করে আসছে, হুম, কিন্তু তার মাত্রাটা অনেক বেশি হারে বেড়েছে বলে আজকে আমাদেরকে এই সচেতন হতে হয়েছে এবং পরিবেশ বিষাক্ত হচ্ছে ক্রমশ ক্রমশ। তার ফলে তার ক্ষতির দিক থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে এই ধরনের একটা জোরালো আইন বা আমাদের এই সচেতনতা দরকার। ঠিক। হ্যাঁ, ঠিক। কিন্তু আমার প্রশ্ন একটাই যে বিজ্ঞান ভিত্তিক ভাবে আমরা এর অপকর্মটা জানলেও যদি সরকারিভাবে বা প্রশাসনিক দিক থেকে যদি এই প্রতিরোধ গড়ে তোলার সচেষ্টতা না লক্ষ্য করা যায়, তাহলে তো এই আইনে থাকবে আর এই আলোচনার মধ্যেই থাকবে আমরা আমাদের এই বিষয়গুলো। আহ, যেমন একটা জিনিস এখনো লক্ষ্য করা যায় যে এখনো অনেক গাড়ি বেরোচ্ছে যাতে যথেষ্ট ধোঁয়া বাজারে ছাড়ছে। শুধু বাস জিপ নয়, মোটরসাইকেল থেকে আরম্ভ করে যে কোনো টু হুইলার বা আর অন্যান্য গাড়ি ঘোড়া, সেখানেও প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। কলকারখানার ধোঁয়া সে তাকে নিবারণ করার জন্য যে সংস্থা ব্যবস্থা আছে সেগুলোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাহলে এটা একটা প্রশ্ন যে প্রশাসনিক দিক থেকে কিভাবে আমরা প্রশাসনের সাহায্যটা জোরালোভাবে পেতে পারি, হ্যাঁ, তার কি উদ্যোগ হতে পারে সেটা নিয়ে যদি একটু আলোচনা হয়। শুনুন, আর প্রশাসন, হ্যাঁ বলুন। হ্যাঁ, আর দ্বিতীয় একটি প্রশ্ন আমি রাখছি যে এই যে আপনি যেটা বললেন যে এমন কিছু বাজি তৈরি হচ্ছে হুম, রাসায়নিক ভাবে, সেই সমস্ত বাজির শারীরিক কুপ্রভাব অনেক কম, হুম, বিষাক্ত ধোঁয়া বা বিষাক্ততা অনেকটা কম। হুম। এই ধরনের বাজি বাজারে কি পাওয়া যাচ্ছে, মানে এসেছে? এখনো পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না, তবে বিভিন্ন জায়গায়, মানে বড় বড় জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যাতে ওই লেড বা ইগুলো পার্কোলেট, সালফার এগুলো কম পরিমাণে থাকছে। কিন্তু আমরা চাইবো বাজি একটাও না পুড়ুক, কারণ কম হলেও তো হুম সেটাও তো ক্ষতিকারক। আর আপনি যে প্রথম কথাটা বললেন, সরকার আইন দিয়ে সব কিছু করাতে পারবে না যতদিন না মানুষের চেতনা বাড়ছে, না নিজের ক্ষতিটা বুঝতে পারছে, ততদিন সব কি আইন দিয়ে সম্ভব? আপনিই বলুন। না, আপনি কি? সেটা নয়, কিন্তু হ্যাঁ, তবু যদি দেখা যায় হচ্ছে হ্যাঁ, কোথাও, কিছু ক্ষেত্রে সেখানে তার কঠোর। একটা, যেমন কিছুদিন আগে হেলমেট না পরলে হ্যাঁ, স্পটে পুলিশ ধরে তাকে ফাইন করানো, তাকে হ্যাঁ, সচেতনতার জন্য এরকম আইন ছিল, হয়েছে, হুম, অনেকদিন ধরেই হয়েছে। হয়েছে। কিন্তু উম, তাতে কাজ হয়নি এমনটা নয়, অনেক ভালো কাজ হয়েছে। কিন্তু এরকম বাজি ফাটছে বা বাজি দোকানগুলোকে ইয়ে করা, এগুলো তো করাই যায়। হ্যাঁ, এগুলো করা যায়, শুনুন, করা তো যায়, কিন্তু বাজিটা হচ্ছে কি অনেকটাই দলবদ্ধ ব্যাপার আর কি। হ্যাঁ, হেলমেটটা পার্সোনাল অনেকটা চলে আসছে, আপনি একজনকে পয়েন্ট আউট করতে পারবেন, কিন্তু একদমই তাই। মূলত হচ্ছে এই একটা বিষয় হুম, থেকে যায় যে আমরা দেখছি চোখের সামনে বাজি পুড়ছে, কিন্তু ওই কথাই বলে না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, ঠিক সেই একই ঠিক তাই, ধরনের ঠিক প্রশ্নটা। ঠিক আহ, তাই, কারণ ঠিক তাই। কে কে এগিয়ে আসবে, কে বলবে যে আপনি বাজিটা পোড়াবেন না? কারণ এখানে একমাত্র পারে প্রশাসন। আচ্ছা, আমরা এত কথা বলি, প্রশাসন সচেতন কিনা, সচেতন হচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে প্রশাসনের যারা রয়েছেন, অর্থাৎ একজন জেলা শাসক বা একজন পুলিশ ইন্সপেক্টর বা একজন জেলার এসপি তিনিই হন, বা আরও একজন যে কেউ XYZ যে কেউ হন না কেন, তাদেরও তো ক্ষতি হচ্ছে এর থেকে। সুতরাং এই সচেতনতাটা প্রয়োজন সবার। সবাই যদি এগিয়ে না আসেন, তাহলে হয়তো আমরা কোনোভাবেই এই বাজি পোড়ানোর যে চল, এই যে ট্র্যাডিশন, সেটাকে হয়তো আমরা রোধ করতে পারবো না। আমরা এই এই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, বারে বারে চিঠি চিকিৎসকদের মহল থেকে যেমন পাঠানো হয়েছে, বিজ্ঞান মঞ্চ পাঠিয়েছে বারে বারে, কিন্তু কতটা কার্যকর হবে সেটা সময় বলবে। আমরা আবার জয়দেববাবুর কাছে আসি, যে অন্য পথ কি রয়েছে, যে পথে এই বিপন্ন মানব সমাজকে, প্রাণীকুলকে আটকানো সম্ভব? দেখুন, এটা শুধু আমার আপনার কথা নয়, এটা সবাইকার কথা। সবাই এখন উপলব্ধির জায়গায় এসেছে যে আমাদের দরকার, মানুষ যে পরিবেশকে ধ্বংস করছে,
সেই ধ্বংসটাকে আটকানো, প্রকৃতি পরিবেশকে রক্ষা করা, প্রাকৃতিক সম্পদের ভারসাম্যটাকে ঠিক রাখা, এই কাজে আমাদের চর্চাটাকে বাড়িয়ে যেতে হবে। এই চর্চাটা ক্রমাগত চলবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এই রকম একটা ভয়াবহ দিক, ধারাবাহিকভাবে বায়ু দূষণের এরকম কুফলগুলো আমরা জানতে পারছি। তাহলে আজকে কোভিডের এরকম পরিস্থিতিতে তবুও মানুষকে কেন আদালতের দ্বারস্থ হতে হলো? কেন মানুষ নিজেরা সচেতন হলো না? আর এটা শুধু এইবারের ব্যাপার নয়, আগামী বছরগুলোতে যেরকমভাবে বায়ু দূষণের সূচক নাড়া দিচ্ছে, আমাদের পার্মানেন্টলি ভবিষ্যতেও বাজি পোড়ানো বন্ধ রাখতে হবে। তার দিকেই আমরা এগোচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন শীতের মরশুম শুরুর আগে আতশবাজি থেকে নির্গত ধোঁয়া অনেক দিন ধরে সাংঘাতিক দূষণ সৃষ্টি করে। সেই কারণেই আদালতের ব্যবস্থা, যে আদালতের নির্দেশ যে বাজি পোড়ানো বন্ধ করতে হবে। কিন্তু এই আদালতের পদক্ষেপে ক্ষুব্ধ অনেকে, কারণ আতশবাজি ফাটিয়ে এই একটি দিন আলোর উৎসব পালন করাটা দীর্ঘদিনের ঐতিহ্য, একটা ট্র্যাডিশন। কিন্তু এই ট্র্যাডিশনের মধ্যে আক্রমণ, আমরা তো শুনবো, যারা ব্যবসা করছেন, যারা বাজি নিয়ে আসছেন তাদের কথা শুনবো। কিন্তু আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? কে বলছেন, কোথা থেকে? আমি চঞ্চল চৌধুরী বলছি, পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি একটা প্রশ্ন করতে চাই যে এত বছর ধরে তো দীপাবলিতে বা ছট পুজোয়, বিভিন্ন রকম পুজোয় আমরা বাজি পুড়িয়েছি, বাজি পুড়েছে, কোনো রকম কোনো নিষেধাজ্ঞা বা কোনো কিছু আদালত জারি করেনি। হুম হুম। কিন্তু এবছর বিশেষ কি, এবছর করোনার সঙ্গে কি বাজির আগুনের বা কোনো রকম কোনো সম্পর্ক আছে? এই ব্যাপারে যদি বিশেষজ্ঞরা একটু মতামত দেন যে বিশেষ করে এবছর কেন। ডক্টর মুখার্জি। হ্যাঁ, এবছর কেন, মানে এবছর সময়টাই তো অসময়। সেই মার্চ থেকে শুরু হয়েছে কোভিডের আক্রমণ। এমনিতেই কোভিডের আক্রমণে আমরা জর্জরিত, এবং কোভিড যেটাকে অ্যাটাক করে লাংস মেনলি, সেই ধোঁয়াও, বাজির ধোঁয়াও আমাদের সেই লাংসকেই অ্যাটাক করে, এবং দুটোই প্রায় একইভাবে করে। কাজে দুটো এফেক্ট যদি একসাথে হয়ে যায় তাহলে তো আরও মারাত্মক ব্যাপার হবে। এই জন্যই নিষেধাজ্ঞা, এবং আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। বারবার এই কথাটা বলা হচ্ছে। আপনি কি বলবেন? একই কথা, যে সেই গোদের ওপর বিস্ফোরা বলে না, হয়েই আছে আমাদের, তার সঙ্গে আবার এইটা এসে মানে আমরা দূষণ নিয়ে বিপন্ন হয়েই আছি। আছে, তার সঙ্গে এইটা বাড়িয়ে দিলে, বিশেষত করোনার সঙ্গে যারা যুক্ত, যাদের আগে হয়েছে বা এখন হচ্ছে, সর্বোপরি যাদের হয়নি এখনো পর্যন্ত, তাদের বায়ু দূষণের ফলে কিন্তু লাংসটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তাতে সংক্রমণের সম্ভাবনা বাড়বে। তাহলে নতুন করে তো আরও একটা বিপদ চাইছি না আমরা, তাই তো আমাদের অনুরোধ, তাই তো আমাদের এত সব। আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে এই বিভিন্ন দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণের কারণে আমাদের কী কী রোগ হতে পারে। প্রথমত, শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত হতে পারে, হতে পারে স্নায়ুর ক্ষতি, গর্ভবতী মহিলাদের শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতি নেমে আসতে পারে, বায়ু দূষণে চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে, হতে পারে ক্যান্সার ও হৃদরোগ। আবার দূষণের প্রভাব যেহেতু অনেক দীর্ঘস্থায়ী, সুতরাং খাদ্যচক্রের মাধ্যমে আমাদের প্রতি মুহূর্তে ক্ষতি এনে দিতে পারে। তাই আমাদের সতর্ক হতে হবে যে আমরা কি করব, কি করব না। আবারও আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি, ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায়, যিনি কোভিড হাসপাতালে বিভিন্ন চিকিৎসকদের সাথে তিনি নিজেও কোভিড আক্রান্তদের চিকিৎসা করে চলেছেন, তাদের সামনে থেকে দেখছেন, তাদের জীবনহানি দেখছেন। তবুও আমরা কি সচেতন হতে পারছি? প্রশ্নটা কিন্তু বাড়ি বাড়ি উঠে আসছে। আর মিস্টার চন্দ্র, যিনি বিজ্ঞান মঞ্চ নিয়ে, বিজ্ঞান আন্দোলন নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন, মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন, আমাদের সঙ্গে দুই অতিথি। আর সঙ্গে রয়েছেন আপনারা বন্ধুরা। আপনারা ফোন করুন আমাদের 8001480601 এই নম্বরে। আবারও বলি, 8001480601 এই নম্বরে কথা বলুন অতিথিদের সঙ্গে। আপনার প্রশ্নের উত্তর জেনে নিন, কি করবেন, কি করবেন না, কতটা সচেতন থাকবেন আপনি, একটা প্রাণ বাঁচাতে আপনার ভূমিকা কতটা। মিস্টার চন্দ্র, আমি আবার জানবো যে আমরা দেখেছি আমাদের এই বাঁকুড়াতেই যদি আমি দেখতে যাই, যে আমরা প্রতি মুহূর্তে দেখছিলাম যে
দূষণ, বায়ু দূষণের প্রভাবটা এতটাই বেশি, বাড়ির ছাদের ওপর, গাছের পাতার ওপর, জলের ওপর স্তর পড়ে যায়। ইএসপি নেই, বিভিন্ন কলকারখানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ইএসপি নেই, যার ফলে শীত মানেই কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমরা যখন যদি ঘুম থেকে ওঠার পর বা একটু বাইরে কোথাও ঘুরে আসার পর নাকের মধ্যে হাত দিই বা কানের পাশে হাত দিই বা গালে মুখে হাত দিই, তাহলে দেখি একটা স্তর উঠে আসছে কালো। এ তো বায়ু দূষণের প্রভাব, প্রতি মুহূর্তে সেই আমরা শিকার হচ্ছি। আমরা বাঁচবো কিভাবে? আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু চলে এসেছেন। বন্ধু কে আছেন, কোথা থেকে? কে বলছেন, কোথা থেকে বলছেন? শক্তি চট্টোপাধ্যায় বলছি, একটেশ্বর, বাঁকুড়া থেকে। হ্যাঁ, বলুন। বলছি, আমি আলোচনাটা শুনছি, ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায় এবং জয়দেব চন্দ্র দুর্দান্ত সুন্দর আলোচনা করছেন, মুগ্ধ হচ্ছি আলোচনাতে। বিশেষ করে শব্দ দূষণটা নিয়ে বিশেষ করে আলোচনাটা খুব জমে গেছে, আর তার সাথে সাথে বায়ু দূষণটা নিয়েও কথা হচ্ছে। এর সাথে কিছুটা ব্যবহারিক দূষণ নিয়েও কথা উঠলো, অর্থাৎ মানুষের ব্যবহার তো খারাপ হয়ে গেছে। তারা তো যতক্ষণ না প্রশাসন হস্তক্ষেপ করবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এটার থেকে সরে আসবেন না বা তারা বাজি পোড়াবেন। আমার একটা প্রশ্ন আছে এই বিশিষ্ট মানুষের কাছে, এগুলো তো হলো বাজি, শব্দ দূষণ, বায়ু দূষণ, এগুলো হলো বাজি, কিন্তু নিঃশব্দে একটা তো মৃত্যু এসে যেতে পারে, সেটাও একটা ব্যাপার আছে এই পুজো উৎসবে। সেটা হচ্ছে যে আমরা মন্দিরে আরতি করি, এই আরতির সময় দেদার ধুনো পোড়ানো হয়, দেদার ধুনো পোড়ানো হয়। তো এই ধুনো থেকে যে ধোঁয়াটা তৈরি হয়, সেটা আমরা যারা সেখানে থাকি তাদের কি কোনো ক্ষতির সম্ভাবনা কতটা থাকছে তাদের কাছে, এটা নিয়ে যদি একটু আলোকপাত করা হয়, আমি শুনতে থাকছি, তাহলে খুব ভালো বেশ হয়। বেশ, শুনতে থাকুন। অবশ্যই এটাও তো দূষণ, কারণ যেভাবে প্রদীপের আলো, ধোঁয়া, যেভাবে পঞ্চপ্রদীপ জ্বালানো হয় এবং তার থেকে যেভাবে ধোঁয়াটা বেরোয় বা ধুনো থেকে যে ধোঁয়া বেরোয়, ধূপ থেকে যে ধোঁয়া বেরোয়, সেটা তো আমাদের শরীরে অবশ্যই ক্ষতি করছে। সেই ক্ষতিগুলো কী রকম, কতটা এফেক্ট হচ্ছে ডক্টর মুখার্জি? সাধারণ যে বাজির ধোঁয়া, তার থেকে খুব একটা যে পার্থক্য আছে তা নয়, ধোঁয়াই। হ্যাঁ, ধুনোর ধোঁয়া তো আরও মারাত্মক, ধূপের ধোঁয়াও কিন্তু একই রকম সমপরিমাণে ক্ষতিকারক, যদি না বেশিক্ষণ ধরে নেওয়া হয় আর কি, মানে ওই ঘরে থাকা হয়। আমরা সাধারণত ধূপ জ্বেলে আমরা বেরিয়ে যাই বা যাই হোক, কিন্তু ধুনো জ্বালাবার সময় তো বিভিন্ন মানে পুজোর সময় অনেকক্ষণ ধরে ধুনোটা জ্বলে। কিন্তু দুটোর মধ্যে তো ডক্টর মুখার্জি, দুটোর মধ্যে তো তফাৎ রয়েছে। একটা হচ্ছে রাসায়নিকের বিক্রিয়াতে ধোঁয়া হচ্ছে, আর একটা হচ্ছে ন্যাচারাল। যেমন যদি ধুনোটা হয়, তাহলে সেটা তো একটা গাছের আঠা থেকে ধুনো, সেটাও কি এই একইভাবে মারাত্মক ক্ষতি করছে? এটা তো কার্বন পোড়ালে যে এইটা হয়, হ্যাঁ, এখানে সালফারটা হয়তো কম থাকে, লেড থাকে না, আদার ক্যাডমিয়াম ফ্যাডমিয়াম যেগুলো মানে ক্র্যাকারে থাকে আর কি, যেগুলো ওই সেগুলো নেই। ঝিলিক মানে না, ফাটানোর সময় বা আকাশে উড়ে গিয়ে ঝিলিক দেয়, সেগুলো তো ওই বিভিন্ন মেটালিক থাকে, মানে কি বলে ফিলেট টাইপের আর কি, সেগুলো ঝিলিক মানে সেগুলো হয়তো থাকে না, কিন্তু বাকি তো সব মানে বাকি এমনি ধোঁয়াটা তো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো তো তৈরি হয়, এগুলোও তো ক্ষতিকারক। অতটা হয়তো মারাত্মক নয়, কিন্তু তাহলেও অনেকক্ষণ ধরে থাকলে কিন্তু ক্ষতি প্রায় একই। এবং শুধু তাই না, এরকম একটা কথা আমার শোনা, আমি এখনও ঠিক আপনার কাছে আজকে জেনে নিই যে যারা হয়তো ধূমপান করেন না, অথচ পাশে একজন ধূমপান করছেন, আমার নাকে যদি সেই ধোঁয়া ঢোকে, আমিও কিন্তু সেই সমান দোষে মোটামুটি একইভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। মানে প্যাসিভ স্মোকিংটাও ডেঞ্জারাস একটা। আমরা তো ভাবছি উনি সিগারেট খান না, তার জন্য অসুবিধা কোনো ক্ষতি নেই। করবে না। কিন্তু পাশের লোক যদি সিগারেট রেগুলার খান, তাহলে ক্ষতি করতে পারে। আমরা একটু জানবো যে আমরা আজ কথা বলেছিলাম বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের জেলার সম্পাদকের সঙ্গে, বারের সম্পাদকের সঙ্গে, যে এই রায়কে তারা কিভাবে নিচ্ছেন, জেলার এই যে রায় দিয়েছে আদালত, সেই রায় কি তারা খুশি, তারা কি করবেন, প্রশাসনের কাছে তাদের আবেদনটা ঠিক কি? রূপক ভট্টাচার্য, বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তিনি কি বলেছেন আমরা একটু শুনে নেব। মহামান্য উচ্চ আদালত যে রায় দিয়েছেন, এই কালী পুজোর আগে বা কালী পুজোর প্রাক্কালে
বা কালী পুজোর এই টোটাল সময়টায় বাজি পোড়ানো নিষিদ্ধ করার ব্যাপারে করোনা রোগী যারা রয়েছেন তাদের পক্ষেও তো অত্যন্ত মঙ্গলময় হবে, তথা আমরা যারা করোনা আক্রান্ত হইনি, যারা বিভিন্ন কাজকর্মে যুক্ত, তাদের পক্ষেও এই এক ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। এটাকে আমরা চাই এই রাজ্যের কোনায় কোনায় সমস্ত স্তরে এর সঠিক প্রয়োগ হোক, মহামান্য উচ্চ আদালতের রায় অক্ষরে অক্ষরে পালন হোক। রাজ্য প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ, আপনারা মহামান্য উচ্চ আদালতের যে নির্দেশিকা রয়েছে বাজি নিষিদ্ধ করার ব্যাপারে, বাজি পোড়ানো নিষিদ্ধ করার ব্যাপারে, তা অক্ষরে অক্ষরে পালন করুক সাধারণ মানুষের স্বার্থে। আমাদের সঙ্গে আবার এক শ্রোতা বন্ধু এসেছেন। রূপকবাবু বললেন যে তারা স্বাগত জানাচ্ছেন এই রায়কে, এবং হ্যাঁ, তারাও চাইছেন যে এটা মানুষের পক্ষে মঙ্গল হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আরেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম। আসল কথা, ব্যবসায়ীরাও চাইছেন যে হয়তোবা বন্ধ হোক এই বাজি বিক্রি, বাজি পোড়ানো, এগুলো বন্ধ হোক। কিন্তু পুজোর আগেই যখন বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পুজোর লাইসেন্সকে রিনিউ করাতে গিয়েছিলেন জেলা প্রশাসনের দপ্তরে, সেখানে কিন্তু জেলা প্রশাসন তাদের লাইসেন্সগুলোকে, বাজির বিক্রির যে লাইসেন্স, সেগুলোকে রিনিউ করে দিয়েছেন। এই রিনিউ করে দেওয়া, তারপর আবার নিষিদ্ধ করার নির্দেশ, তাহলে যারা ব্যবসায়ী তাদের তো ক্ষতি হচ্ছে। মিস্টার চন্দ্র, যারা বাজি শিল্পের সঙ্গে যুক্ত, তারা মোটামুটি সারা বছরের রোজগারটা এই একটা সময় করে। অবশ্যই সেই পেশায় যুক্ত মানুষদের কথা ভাবতে হবে, এবং সরাসরি বলছে কেন্দ্র এবং রাজ্য সরকারকে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আগামী দিন যা আসছে, একটু আগে বলেছি কথাটা, যে এই চর্চাটাকে আমাদের বন্ধ করতে হবে। তার জন্য তাদেরকে বিকল্প পেশার দিক দেখাতে হবে। এখন এই বছরের জন্য ক্ষতিপূরণটা করে দিন, পাশাপাশি এখন যে কম সময়ের মধ্যে ব্যবসায়িক কাজকর্ম, সেগুলো প্রশিক্ষণ দিক গভর্নমেন্ট। এখন তো সবাই স্যানিটাইজার বানাচ্ছে, মাস্ক তৈরি করছে, এগুলো করুক। কিন্তু এটা তো তাদের কর্মে নিযুক্তির জন্য। কিন্তু এখন এই মুহূর্তে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়াটা ভীষণ প্রয়োজন। আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন, আমি আবার পরে আসছি এই প্রশ্ন নিয়ে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? নমস্কার, আমি শুভঙ্কর সরণি থেকে করবী চ্যাটার্জি বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের সমস্ত কথাটাই শুনছি। তবে আমি যেটা বুঝলাম, মহামান্য আদালতের রায় যাই হোক না কেন, যত রকম বিধিনিষেধ আরোপ করা হোক না কেন, তবুও বাজি কিন্তু ফাটবে। তাহলে আমরা নিজেদেরকে কি করে সেই বাজি দূষণ থেকে আড়াল করতে পারবো, রক্ষা করতে পারবো, সেই সম্বন্ধে যদি কিছু বলেন, আপনাদের সাজেশন যদি কিছু থাকে। বেশ। ডক্টর মুখার্জি, আমরা কিভাবে, সবই ফাটলো, কোনো নির্দেশ সেগুলো হয়তো মানলো না, কিন্তু আমাদের তো বাঁচতে হবে। আলটিমেট আমরা সমাধানটা কিভাবে নিজেদের রাখতে পারবো? নিজেদেরকে ওখান থেকে ছড়িয়ে আনতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাস্ক তো পরছেনই, এইগুলোই করতে হবে আর কি। মেনলি মাস্ক পরবেন, সেই জায়গাটাতে যাওয়া চলবে না। এখন পরিবেশে যে ধোঁয়া মিশবে সেটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ঘরে বসেও পাবেন সেটা। সেইটুকু থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গিয়ে মাস্ক পরা। তাই বলে ঘরে যে বসে পড়বেন তাও নয়, মাস্ক পরে থাকবেন। স্যানিটাইজার তো মানে কোভিডের জন্য স্যানিটাইজার ইউজ করবেনই। কিন্তু ওই দূষণ, পরিবেশ দূষণ তো ধরুন এইখানে বাজি পড়বে আরও বেশি হচ্ছে, মানে হয়তো কী বলবো 10 গুণ বেড়ে যাবে সেই দিনটার জন্য। কিন্তু এমনিতেও তো পরিবেশ দূষিত হয়েই আছে অলরেডি। কাজেই সেই হিসাবে আপনি মাস্ক, নিজেদের মাস্ক ব্যবহার করে করুন, দূরত্ব বাইরে বজায় বেরোবেন রেখে না, সেটা তো যতটা সম্ভব বেরোবেন না, এই আর কি। আমাদের সঙ্গে আরো এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো।
হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। বন্ধুরা, আপনারা যারা ফোন করছেন, আপনারা ফোনের সাউন্ড মিউট করে রাখুন। আপনারা ফোনের সাউন্ড মিউট করে রাখুন, তাহলে আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাবো, আপনিও শুনতে পারবেন। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনি বলছেন বারে বারে যে আমরা আইনকে মানব কি মানব না, কিন্তু ভোট বড় বালাই। এই কলকাতার রাস্তাতে, রাজধানীর রাস্তাতে যখন নির্দেশিকা জারি হলো, তারপর রাস্তায় শুয়ে পড়ল ব্যবসায়ীরা। তারা চাইছে বাজি আবার চালু হোক, আবার নতুন করে নির্দেশ, হয়তো 2 ঘন্টা বাজি পোড়ানো যাবে। সেই বাজি 1 ঘন্টায় পুড়ুক, আধ ঘন্টায় পুড়ুক, কি 2 ঘন্টায় পুড়ুক, পুড়ছে বাজি, ছড়াচ্ছে ধোঁয়া, বাড়ছে দূষণ। এ কি এক্ষেত্রেও কি রাজনীতির প্রশ্ন আসে না? দেখুন, সেটা তো আমরা বিজ্ঞানকর্মীরা ওইভাবে বলবো না। আমরা বলবো মানুষকে যাতে শুয়ে পড়তে না হয়, তার জন্য উদ্যোগ নিক গভর্নমেন্ট। বিকল্প ব্যবস্থা। বিকল্প ব্যবস্থা অত্যন্ত দ্রুত যদি তাদের হাতে ক্ষতিপূরণটা পৌঁছে দেওয়া হয়, শুয়ে পড়বে কেন? খিদের জ্বালাই তো। তার খিদের বন্দোবস্তটা যদি তার আগে গভর্নমেন্ট করে দেয়, তাহলে তো মানুষ শুতে যাবে না। শুধু শুধু আমি আপনি কেন রাস্তায় শুতে যাব বলুন? তাহলে দ্রুত উদ্যোগটা নিতে হবে, সদিচ্ছাটা থাকতে হবে, যাতে সত্যি সত্যি বন্ধ হয়। তাহলেই এই অবস্থা আসবে না। একদমই তাই। যে এই যন্ত্রণা থেকে মুক্তি, কারণ যারা ব্যবসা করছেন, বিভিন্ন পেশার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তারা তাদের পেটের টানেই, পেটের তাগিদেই। আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো? বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। আমরা শোনাবো আমাদের সঙ্গে এক ব্যবসায়ী, যিনি বাজির বিক্রি করছেন এখানে। তিনি কি বলছেন? তাদের লাইসেন্স রিনিউ করা হয়েছে ঠিক দুর্গাপুজোর আগেই। তারা বাজি বিক্রি করতে পারবেন শহরে, তারা বাজি বিক্রি করতে পারবেন বলেই সেই জেলা প্রশাসন সেটা নির্দেশ দিয়েছে, লাইসেন্স রিনিউ করেছে। কি বলছেন তিনি? ঘটনা হচ্ছে যে এটা আদালতের রায় যদি আগে দিতেন, তাহলে গরিব মানুষ যারা করে খাচ্ছে তারা এই ইনভেস্টমেন্টে করতেন না, তারা আদালতের রায়টা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতেন। কিন্তু এইটা ইনভেস্ট করার পর, লাইসেন্স পাওয়ার পর তারা যদি আমাদেরকে বলেন যে এখন বাজিটা তুলে নাও বা করে না, তারা গরিব মানুষ কোথায় যাবে? আমার কাছ থেকে তো কিছু মানুষ বাজি কিনেছে, আমরাও তা কিছু মানুষের কাছ থেকে কিনেছি। এইভাবে পারস্পরিক, এখানে বড় কোথাও কিছু বাজির ব্যবসা কেউ নেই, সবাই ছোটোখাটো 10-20 হাজার টাকা, 30 হাজার টাকা মাত্র ব্যবসাটা করে সিজনাল। এ তো করোনাতে সব শেষ হয়ে গেছে। এরপর সামান্য একটুখানি এই করছে, এতে যদি আপত্তি থাকে, হ্যাঁ এটা ভাবা উচিত ছিল তাদের। আমরাও বলবো, নিশ্চয়ই স্বাগত করব সরকারের সিদ্ধান্তকে, কিন্তু তার আগে আমাদেরকে তো সতর্ক করা দিয়ে উচিত ছিল। তবে তাহলে এখন ইনভেস্টমেন্ট করার পর 10-20 হাজার টাকা কত করে রোজগার হয় সেটা আপনি বুঝতে পারবেন? গরিব মানুষরা পারে না করতে, তাদের সংসার চলবে কী করে? কিছু তো একটা করতে হবে। এই বয়সে তো আর কোথাও কাজকর্ম কোথাও পাবো না, তাহলে এটা তো সারা জীবন করে এসেছি, লাইসেন্স পেয়েছি। এরপর যদি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত সরকার দেয়া, তাদেরকে তো এটা বলা উচিত, বা তাদেরকে এটা এটা বিবেচনা করা উচিত যে এদের হঠাৎ করে বললে এরা কী করে মেনে নেবে। নিশ্চয়ই আদালতের রায় কেউ অমান্য করবে না, কোনো ব্যবসায়ী করতে চায় না। কিন্তু ঘটনাক্রম হচ্ছে, হঠাৎ করে বললে তারা এই লোকসানে ভর্তুকি কে দেবে? সরকার দেবে না। আর কোথার থেকে তারা পাবে? তারা ঋণ ধার সমস্ত গয়না বন্ধক দিয়ে, ব্যাংকের থেকে লোন নিয়ে তারা করেছে। তারা কোথার থেকে তারা টাকাটা দিবে, ভর্তুকি দেবে, করবে? একে তো করোনাতে সব শেষ হয়ে গেছে। এই ব্যবসাটা তাহলে তুলে আগেই বলে দিতে হতো যে না, এই ব্যবসাটা তুলে দিই, ব্যাস আমরা তুলে দিতাম। মিস্টার চন্দ্র, কি বলবেন? একদম বাস্তব ছবি এটা। বাস্তব ছবি তো স্বীকার করছি। এখন করোনা তো আর এইভাবে আসেনি, এটাও তো হঠাৎ করেই এসেছে, এটাও আমাদের ভাবতে হবে। আর এদের ক্ষতিপূরণের ব্যবস্থা তো করতেই হবে গভর্নমেন্টকে, তাছাড়া তো কোনো রাস্তা নেই। কারণ এদেরকে পেটে খিদে রেখে কোনো কিছু করা যাবে না। একটাই রাস্তা, কিন্তু গভর্নমেন্টকে ক্ষতিপূরণ দেওয়া এদের। একদমই তাই। যে হয়তো নির্দেশিকাটা যদি আগে জারি হতো, বা প্রশাসন যদি সেরকমভাবে
জানান দিত যে বাজি বিক্রি করা চলবে না, বাজি এইভাবে ক্ষতি করতে পারে, একটা ভয়ঙ্কর। কারণ গত মার্চ মাস থেকেই বলতে গেলে প্রায় শুরু হয়ে গিয়েছে কোভিডের সংক্রমণ, এবং তারপর অনেকগুলো সময় পেরিয়ে গিয়েছে। যে রোগ শরীরকে আক্রমণ করছে, ফুসফুসকে আক্রমণ করছে, শরীরের ভয়ঙ্কর রোগ নিয়ে আসছে, নিশ্চয়ই সচেতন আরও বেশি হওয়া উচিত ছিল এবারের ক্ষেত্রে। আমরা আবারও আসবো আলোচনায়। ডক্টর মুখার্জি, যে শুধু কি মাস্কই আটকে দিতে পারে এই করোনাকে? শুধু মাস্ক তো আটকাতে পারবে না, তার সাথে হ্যান্ড স্যানিটাইজেশন, রেগুলার মানে পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং পরস্পরের কন্ট্যাক্টে না আসা। করমর্দন তো এখন উঠেই গেছে প্র্যাকটিক্যালি। আবার বোধহয় বিজয়ের পর চালু হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে যে আমাদের এই ছবি দেখে আমাদের রাজ্যের যে করোনা বোধহয় আর পশ্চিমবঙ্গে নেই। এখন একটা মানুষের মনে ফলস কিছুটা হয়তো কারোর মনে ধারণা হয়েছে যে এটা এমন কিছু ব্যাপার নয়, এই তো যাচ্ছে সেরে চলে আসছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা অনেক ক্ষেত্রেই কিন্তু খুব বাজেভাবে টার্ন নিতে পারে আর কি। আপনারা যারা কাজ করছেন কোভিড হাসপাতালে, একদম প্রথম সারির যোদ্ধা আপনারা যখন কাজ করছেন, আপনারা কিট ব্যবহার করছেন, পিপিই কিট ব্যবহার করছেন, যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ যারা বুঝতেও পারছে না যে আমার পাশে যে রয়েছে সে কোভিড আক্রান্ত কিনা, আমরা কিভাবে সচেতন থাকতে পারবো? তার হয়তো গায়ে ছোঁয়াও লেগে যাচ্ছে, ছোঁয়া লাগলেই কি করোনা হয়ে যাবে আমার? ছোঁয়া লাগলেই যে হবে তার কোনো মানে নেই। তবে যদি সে করোনা পজিটিভ হয় আর কি, তার থেকে একটু মানে আমরা হয়তো জানতে পারবো না, এই কারণেই বলছে যে সোশ্যাল তো না, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, ছোঁয়াটা না হওয়াই বাঞ্ছনীয়। আর তার সাথে ওই যেগুলো বললাম, মাস্ক, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার ঘন ঘন লাগানো, বাড়িতে এসে সাবান জলে হাত ধোয়া, এইগুলো পালন করতেই হবে। আমি সচেতন, আমি যাচ্ছি বাজারে, প্রতিদিন যাচ্ছি, মাস্ক ব্যবহার করছি, সব কিছুর পরেও আমার কোভিড হলো না। কিন্তু আমি আমার ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য আমার কি কি করণীয়? ইমিউনিটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছুটা করতে হবে। তারপরে এখন এই পরিস্থিতিতে ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট এগুলো খেতে হবে, মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে হবে, এগুলোই আপাতত আর কি। তবে এক্সারসাইজটা এখন মাস্ট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো আবার চালু করতে হবে, মানে করতে হবে আর কি। মিস্টার চন্দ্র, আমি আপনার কাছে যাই, যে আমরা দেখেছি বাজারে প্রচুর শাক সবজি যেগুলো আসছে, এবং যারা ক্রেতারা কিনছেন তারা বাড়িতে নিয়ে গিয়ে সাবান জলে চুবিয়ে রাখছেন, তারপর ব্যবহার করছেন। অনেকে আবার সেটাও করছেন না, সাধারণভাবেই কেটে ব্যবহার করছেন। কতটা প্রয়োজন বলে মনে হয়? খুব বেশি প্রয়োজন নেই, কারণ আমরা রান্না করা গরম খাবার যদি খাই, তাহলে একটা রান্না করা হচ্ছে, সেটা ফুটছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে পরে সে ভাইরাস আর থাকে না। এক নম্বর, সাবান জলে তো ধোয়ার কোনো দরকারই নেই, বরঞ্চ উল্টে খারাপ দিক আছে, কিছু খাদ্য গুণগুলো নষ্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম যদি খুঁতখুঁতে থাকে, আমরা দুটো বিষয় বলছি, যে গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখা, তারপরে কাটা, অথবা একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা, তারপরে কাটা, এর বেশি দরকার নেই। আর আমরা পাশাপাশি কয়েকটা বিষয় বলছি, যে তিনটে তো বিষয় সাবধানতা, একটা হচ্ছে মাস্ক, একটা হচ্ছে হাত, মানুষ যে দুটো হাত থেকে মানুষ হয়েছে সেই দুটো হাতকেই সুরক্ষিত রাখা সবসময়, আর ভিড় জমায়েতকে এড়িয়ে চলা, যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করা ফিজিক্যাল। তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে নিজের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেটাকে খুব বেশি বাড়ানো যায় না, সেটাকে একটা লেভেলে রাখা, সার্প রাখা সেটাকে। তার জন্য যে দরকার হচ্ছে পেট ভরা খাবার। তাহলে যে খাবার পাচ্ছে না তাকে যদি ভিটামিন সি, জিঙ্ক ইত্যাদি বলতে যাই, প্রথম দেখতে হবে সে খাচ্ছে কিনা, এবং সহজ যে বাজার থেকে পাওয়া খাদ্যগুলো থেকে সেই উপাদানগুলো পাচ্ছে কিনা। তার জন্য আমরা খুব সস্তা খাবারগুলো বলছি কথাটা। ভিটামিন সি ট্যাবলেট খেতে আমরা বলছি না, কিন্তু জনস্বাস্থ্যের কর্মীরা আমরা বলছি কাগজি লেবু খেতে, কাঁচা লঙ্কা খেতে, আমলকি খেতে, আমরা এগুলো বলছি। এটা তো আমরা খাদ্য তালিকার মধ্যেই পড়ে আমাদের, তাই না? ভাত খেতে, রুটি খেতে, তার সঙ্গে একটু প্রোটিন খেতে। ডিমটা একটু সস্তা আছে এখনো পর্যন্ত, সবজির তো প্রচুর দাম, 5 টাকা 6 টাকায় ডিম পাওয়া যায়, ডিম খেতে বলছি। জিঙ্কের জন্য বীজযুক্ত ফলগুলোকে খেতে বলছি, পেয়ারা খেতে বলছি, হাতের সামনে আছে। দেখছিলাম যে হ্যাঁ, বলুন। আমরা যদি
গ্রামেগঞ্জের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করি। শহরে যেভাবে কোভিড সংক্রমণটা ছড়াচ্ছে, তুলনামূলকভাবে গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র মানুষ যারা সকাল থেকে বিকেল অবধি মাঠে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে রয়েছে, তাদের বোধহয় সংক্রমণের হারটা কম। একদিকে তারা পেট ভরা খাবারটা খাচ্ছে, হয়তো পুষ্টি নেই, সেভাবে পুষ্টিটা পাচ্ছে না, কিন্তু তাদের পেট ভরা খাবার এবং পরিশ্রম, যেটা ডক্টর মুখার্জি বলছিলেন যে এক্সারসাইজ, তাদের তো ওটাই এক্সারসাইজ, সেটাই তো ব্যায়াম, ওদের ক্ষেত্রে কিন্তু সংক্রমণটা কম বলে মনে হয়েছে। এটার পেছনে কি কোনো কারণ রয়েছে, বা রোদে থাকার কারণ, এগুলো কি একদম কোনো ঠিক, কারণ? একদম ঠিক। কয়েকটা কথা আপনি বলেইছেন, যেগুলো হচ্ছে পরিশ্রম করা, রোদে থাকা, এগুলো তো মানে ইমিউনিটি পাওয়ারকে ঠিক রাখতে সাহায্য করে। তার সাথে একটা বেসিক কথা হচ্ছে যে আমরা প্রকৃতির সঙ্গে যত বেশি যোগাযোগ থাকবে, তার এই প্রকৃতিগত যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো আসে, সেগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা তার বেশি থাকবে। সেই কারণেই ওদের মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা বেশি। সেই কারণটাই একমাত্র কারণ বলে মনে হচ্ছে যে এদের মধ্যে সংক্রমণের হারটা এই জন্যই কম। আর তাছাড়া গ্রামে গাছপালাও বেশি, এয়ার পলিউশনটা অনেকটাই অনেকটাই, শহরের হ্যাঁ, তুলনায় ঠিক, অনেকটাই একদম কম। ঠিক। হুম। এই দূষণ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আবারও বেশ কিছু বিষয় উঠে আসে, যেমন আমরা বাড়িতে বাড়িতে মশার ধূপ জ্বালি, বিভিন্ন রকম মশার ধূপ আমরা জ্বালতে থাকি। আমরা বাজির ধোঁয়া নিয়ে আমরা আতঙ্কিত, আমাদের কোভিড ফুসফুসের আক্রমণ করবে যারা করোনা আক্রান্ত তাদের, কিন্তু মশার ধোঁয়া, যে তাড়ানোর যে ধূপ, যে ধোঁয়া, সেগুলো তো সেই একই রকম ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, ডক্টর মুখার্জি। হতেই পারে, এগুলোতে তো কেমিক্যালটা আরও ক্ষতিকারক। আমরা যে জ্বালিয়ে শুই, অ্যাকচুয়ালি উচিত হচ্ছে বন্ধ, যদি জ্বালাতে হয় বন্ধ করে জ্বালিয়ে রেখে কিছুক্ষণ রেখে দরজা জানলা খুলে দেওয়া, কিন্তু মশা ঢুকবেই। আমরা মশারি টাঙানো ভুলেই যাচ্ছি আসলে আমাদের মশারি টাঙানোর অভ্যাসটাই করতে হবে। এই ধূপ ধুনো এগুলো কিন্তু সবই ক্ষতিকারক, যে কোনো টাইপেরই এই কেমিক্যাল মিশানো, সবগুলোতেই তো কেমিক্যাল। আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি শুভঙ্কর সরণি থেকে করবী চ্যাটার্জি বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হচ্ছে জয়দেব বাবু যে বললেন যে কোভিড সংক্রমণ এড়ানো যেতে পারে শাকসবজি ভিনিগার জলে দিলে, সাধারণ জলের থেকে, তো সেটা কতটা জলে কতটা পরিমাণ ভিনিগার দিলে কি হয়, বা কেন ভিনিগার দিলে যায় সাদা জলে যায় না করোনার ভাইরাস, এরকম কিছু কি আছে ব্যাপার, ওকে একটু পরিষ্কার করে বলেন। একদম ঠিক। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই যে কথাটা বলেছি যে এত মানে এইভাবে ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই, প্রথম কথা। কারণ আমরা যেগুলো রান্না করা খাবার খাচ্ছি, সেগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে গরম খাবার খেলে আমরা জানি যে এই ভাইরাস চলে যায়। এরপরে কেউ কেউ এই ধরনের নানান রকম সাবান জল ফাবান জল করছে। তো যতটুকু দরকার হচ্ছে, ধরুন এক বালতি জলে এক ছিপি যদি ভিনিগার দেই, তাহলে ডাক্তারবাবুরা বলছেন যে এর মধ্যে লেগে থাকা যে ভাইরাসগুলো আছে, সেই ভাইরাসগুলোর আর থাকে না, তাদের কোটিংটা নষ্ট হয়ে যায়। এইটা হচ্ছে। আর গরম জল তো আমরা তো এমনিতেই জানি, গরম জল খেতে বলা হচ্ছে, গরম জল গার্গিল করতে বলা হচ্ছে। গরম জল নুনটাও পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগে। আর একটা বিষয় কি জানতো, নুনটার ব্যবহারটা এই কারণে বলা হচ্ছে, যদি কোনো সারফেসে নোংরা থাকে না, তাহলে সেখান থেকে আমরা পরিষ্কার করলে, মানে সাধারণভাবে পরিষ্কার করলে ভাইরাসটা যেতে চায় না। তাই আমরা বলি সেই জায়গাটাকে পরিষ্কার করতে, যেমন স্যানিটাইজার দিয়ে অনেক কিছু পরিষ্কার করি না, স্প্রে দিয়ে, ধরুন চশমাটা একটু পরিষ্কার করলাম। তো যদি চশমাটায় প্রচুর নোংরা লেগে থাকে কোনায় কোনায়, তাহলে সেই নোংরাটাকে আগে ছাড়ানো দরকার, না হলে কিন্তু ভাইরাসটা লেগে থাকতে পারে। এই জন্যই নুনটাকে অ্যাড করা হয়েছে। আমরা একটি তথ্য থেকে যেটা জানতে পেরেছি, আদালতের নির্দেশ যেরকমভাবে রয়েছে, এবছর থেকে বাজিতে থাকবে বেরিয়াম নাইট্রেট, যার ফলে ধোঁয়ার পরিমাণ একেবারেই কমে যাবে। বেরিয়াম পোড়ার পর অত্যধিক মাত্রায় ধোঁয়ার সৃষ্টি হয়। গ্রিন ট্রাইব্যুনালের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে দেখা গিয়েছে, বেরিয়াম নাইট্রেট ব্যবহারের ফলে কমে গিয়েছে ধোঁয়ার মাত্রা, কিন্তু বাড়ছে খরচ, যা শুধু বেরিয়ামের ক্ষেত্রেই হতো না। কাজেই বাজির দাম সামান্য হলেও বাড়ানো হয়েছে এবার। আগে বাজি তৈরিতে কাঠ কয়লা ব্যবহার হতো, বর্ষা পড়লে যা নষ্ট হয়ে যেত, তাই তার বদলে ব্যবহার করা হচ্ছিল বেরিয়াম সল্ট। এটা পোড়ার পর বেরিয়াম পেরক্সাইড তৈরি হয়, সাদা ধোঁয়া বা উজ্জ্বল ভাব আনে
বেরিয়াম। আদালত পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড নিষিদ্ধ করেনি, তাই বেরিয়াম কমিয়ে পিভিসি দেওয়া হচ্ছে। তাতে ধোঁয়া কম হবে, আবার আলো হবে উজ্জ্বল। তথ্য বলছে তাই বেরিয়াম নাইট্রেট ব্যবহার করার কথা। এইটাই বলছিলাম ইকো ফ্রেন্ডলি, যেটা সাধারণত যে পার্টিকেলগুলো 2.5 মাইক্রনের নিচে, সেগুলোই বাতাসে অনেকক্ষণ ভেসে থাকতে পারে এবং সেগুলোই লাংসকে ক্ষতিগ্রস্ত করবে বেশি। সেগুলো যদি বন্ধ করা যায় তাহলে ওইগুলো দেওয়া থাকলে কি হয়, চিকচিকে উঠলে, হাওয়াই বাজি উঠলে একটা চিকচিকে ভাব যেটা দেখায়, স্পার্কল করে, সেগুলো কমে যাবে আর কি, অন্যরকম হবে, কিন্তু কম হবে লাংসের ক্ষতি। কিন্তু আমরা চাইছি না যে বাজিটা চলুক আর কি। একদমই তাই, আমরা কেউ চাইছি না বাজি চলুক বলে, কিন্তু তবুও চলছে। আমি যদি আমার এই জেলার ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে একটা তথ্য জানাবার চেষ্টা করি, যে আমরা দেখেছিলাম প্লাস্টিকের দূষণ নিয়ে, থার্মোকলের দূষণ নিয়ে বারে বারে এগিয়ে এসেছে রাজ্য, জেলা। আমি শুধু আমার জেলার এই ছবিটা যদি তুলে ধরতে চাই, সেক্ষেত্রে কিন্তু সফল হয়নি জেলা। আবারও সেই প্লাস্টিক দেদার, আবারও থার্মোকলের ব্যবহার, সেই একইভাবে প্রচলনটা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা মাত্র ক্ষণিকের জন্য এই আইন নিয়ে আসতে পারছি, কিন্তু আমরা কোনোভাবেই বন্ধ করতে পারছি না কারখানাগুলোকে। যেখানে তৈরি হচ্ছে সেখানে কি আপনার মনে হয় যে সেখানে অন্য কোনো হাত, অন্য কোনো যোগাযোগ, যার জন্য সেগুলো বন্ধ হচ্ছে না? আর সেগুলো বন্ধ না হলে আমাদের কাছে তো একদম খোলামেলা বাজি। মিস্টার চন্দ্র, ডক্টর মুখার্জি, দুজনের কাছেই জানতে যাবো। মিস্টার চন্দ্র। হ্যাঁ, অন্য কোনো হাত, ব্যাপারটা হচ্ছে আমাদের একটা বাজে স্বভাব কি জানেন তো, আমার আপনার সবাইকারই, আমরা এই চোখের সামনে গরিব মানুষদেরকে দেখতে পাই যে ওই 250 পটল দিচ্ছে, তাকে সে একটা প্লাস্টিক দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। এক নম্বর তো আপনি বলেইছেন যে আমরা কারখানাগুলোকে বন্ধ করতে পারছি না, তার বাইরে বড় বড় কোম্পানিগুলোর দিকে একটু তাকাই আমরা, কতগুলো বোতল উৎপন্ন হচ্ছে কোকোকোলা কোম্পানির। আমি নাম ধরেই বলতে বাধ্য হলাম বোঝার সুবিধার্থে দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের। এইগুলোকে রিসাইকেল করার কত ব্যবস্থা নেই। একটা ছোট্ট পদ্ধতি তো ওরা নিতেই পারে, যে তারা এই খালি বোতলগুলো যদি ফেরত নেওয়া হয় 2 টাকা করে পাবে। টাকা এমন একটা জিনিস, যার আছে তারও দরকার, যার নাই তারও দরকার। বাড়িতে বাড়িতে সঞ্চয় করে রাখতো, এইভাবে ওয়েস্ট হতো না। ওয়েস্ট ম্যাটেরিয়ালটা বেরিয়ে তো বেশি দূষণটা ছড়াচ্ছে। তাহলে কোম্পানির লোকরা যদি এসে এসে জিনিসগুলো নিয়ে যেয়ে রিসাইকেল করার ব্যবস্থা করতো, তাহলে তো অনেক কম হতো। আর আইন তো শেষ কথা নয়, এটা তো আমরা বারে বারে সবাই বলছি, আমাদের বন্ধুরাও বলছেন। তাহলে এই জায়গাটার জন্য দরকার একটা ধারাবাহিক চর্চা। যতদিন সমস্যা থাকবে ততদিন চর্চা থাকবে, কিন্তু চর্চা থাকলেই শুধু হবে না, ওই যারা দোষ করছে তাদের দিকেও কিন্তু আঙুলটা দেখাতে হবে, এবং সরকারকেও চাপ সৃষ্টি করতে হবে আমাদেরকে, যাতে তারা এই পদ্ধতিগুলো প্রয়োগ করার চেষ্টা করেন, নীতি নির্ধারণ করেন এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। ডক্টর মুখার্জি কি বলবেন? আমারও ওই একই মত। এটা রিসাইক্লিংয়ের বন্দোবস্ত যদি করা যায় এই ওয়েস্ট মেটেরিয়াল, ওয়েস্ট প্রোডাক্টগুলোকে, তাহলে অনেকটাই দূষণমুক্ত পৃথিবী দেখতে পাবো আমরা। আমরা তো সবাই এই দূষণমুক্ত পৃথিবীর প্রত্যাশাই করি। বিজ্ঞান মঞ্চ কি লড়াই যেটা করছে, বারে বারে কি মানুষের কাছে, মানুষের জন্য লড়াই করছে বিজ্ঞান মঞ্চ? বিজ্ঞান মঞ্চ কি সেই ভাবনাটাকে আরও বেশি করে, এ তো বিরোধিতার কোনো প্রশ্ন নেই যে রাজ্য এই করছে বলে সেই বিরোধিতার কোনো প্রশ্ন নেই, কেন্দ্র এই করছে বিরোধিতা নয়, কিন্তু সচেতন করা, তারা রাজনীতিক, যারা মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন বা আরও যারা মন্ত্রী রয়েছেন, প্রত্যেকের কাছে একটা বার্তা, তুমিও মানুষ আমিও মানুষ, এই বার্তাটা পৌঁছে দেওয়া এবং এটা সবার সচেতনতার জন্য লড়াই করা। আপনার কি মনে হয় না সেই কাজটা বিজ্ঞান মঞ্চ সঠিকভাবে করছে না, আরও বেশি প্রয়োজন ছিল করার? দেখুন, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও বেশি মানুষ পেলে, আরও বেশি যুক্ত হলে মানুষ এই সব মোস্তরানোর কাজে, তাহলে কিন্তু অনেকটা আরও বেশি করা যেতে পারত। এই যে যেমন আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনারা প্রথমেই বলছেন যে এই প্রচার বাজির সময় আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে পৌঁছাতে পারছি বার্তাগুলোকে, কিন্তু আমরা চাইছি যে শুধু এই এক দিদিমণি ফোন করলেন না, বললেন না
যে তবু বাজি ফুটবে কিছু, তো বাজি ফুটলে আমরা কি করব? আমাদের এই বার্তাটা দিতে হবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষের কাছে। সেটা শুধুমাত্র একটা সংগঠন নয়, আরও যত সমাজসেবী সংস্থা আছে, সামাজিক সামাজিক সংগঠনগুলো আছে। সংগঠনগুলো আছে, এবং সেক্ষেত্রে সেটা রাজনৈতিক এজেন্ডাই পরিণত হয়ে যাক না, এগুলো দিয়ে তৈরি হোক। তারা তো কেউ কথা বলছেন না এসব ব্যাপারে। প্রত্যেকটা মানুষের কানে পৌঁছাতে হবে, সমস্যাটাকে বোঝাতে হবে তাকে। তার জন্য যেমন এই সমস্ত বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগ দরকার, তাদেরও দরকার। তাহলে কিন্তু একদম আমরা সেই নতুন দিনের আলো আমরা দেখতে পাবো, তবেই সম্ভব। আশঙ্কায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন 5টি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্মস অব ডক্টরস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ একাধিক বিজ্ঞান সংগঠনও আবেদন জানিয়েছে। কালী পুজোর মরশুমে বাজি পটকা পুড়লে পাশাপাশি পূর্বে করোনা আক্রান্ত ফুসফুসও। করোনায় মূলত আক্রান্ত হচ্ছে ফুসফুস, আর তাতেই বিপত্তি বাড়ছে একাধিক ক্ষেত্রে। কিন্তু কতটা কার্যকর হবে এই আবেদন, কতটা নিয়ন্ত্রণ করতে পারবে প্রশাসন, আপনি নিজে কতটা সচেতন, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে আপনি কি করবেন আর কি করবেন না? হ্যাঁ, আপনাকে তো সচেতন অবশ্যই থাকতে হবে, আর সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে আপনার চারিপাশে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, এভাবেই আপনার সচেতনতা গড়ে উঠবে। আমাদের পরিবেশ হবে সুস্থ, নতুন আলো দেখব আমরা। আমাদের সঙ্গে ছিলেন 2 অতিথি, ডক্টর দেবানন্দ মুখোপাধ্যায় এবং ডক্টর চন্দ্র। আপনি কিছু বলছিলেন বোধহয়। আমি শেষ একটা আবেদন রাখতে চাইছি শ্রোতা বন্ধুদের কাছে। আসুন আমরা সবাই মিলে দূষণমুক্ত নির্মল বুক ভরা বাতাস গ্রহণ করি। শুধু কোভিড পেশেন্ট নয়, আমি আপনিও সুস্থ সুন্দরভাবে বাঁচি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যবন্ধু সবাইয়ের যে আত্মত্যাগ, সেটাকে সম্মান দিই। উচ্চ ন্যায়ালয়ের যে রায়, তাকে মান্যতা দিই। দ্রুত স্বাভাবিক পরিস্থিতি সুনিশ্চিত করতে সবাই বলুন, আসুন এ বাজি আমরা ধরব না। আমরা উৎসবকে পালন করব জীবনকে নিয়ে, আলোকে রেখে, জীবনকে আলোকিত করতে আমার আপনার সকলের ধন্যবাদ। আলোর পথযাত্রী আমরা, আমরা আলোর উৎসব পালন করি, ধোঁয়ার নয়। আমরা জীবনকে বিপন্ন করে তুলব না, আমরা প্রাণ বাঁচাবো, নিজে বাঁচব, অপরকে বাঁচতে সাহায্য করব। আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য ডক্টর মুখার্জি এবং মিস্টার চন্দ্র আমাদের সঙ্গে থাকার জন্য। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা সঙ্গে ছিলেন, আপনাদেরও অনেক অনেক কৃতজ্ঞতা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আলোর উৎসব সুন্দর হোক, সুস্থ থাকুন।